নমস্কার বন্ধুরা, তন্নির বইকথন ইউটিউব চ্যানেলে আবারও একবার সকলকে জানাই সুস্বাগতম। আজকে আবার একটা নতুন বই নিয়ে চলে এসেছি, রিভিউ করব বলে, বইগুলো নিয়ে একটু আলোচনা করব বলে। তবে আজকে যে বইটা নিয়ে কথা বলতে চলেছি সেই বইটা আগের যে বই দুটো রিভিউ করেছিলাম তার থেকে একটু আলাদা, বলা ভালো একটু কঠিন। তার কারণ আজকে আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যের অনুবাদ ধারা নিয়ে এবং একটা বিখ্যাত ক্লাসিক তার অনুবাদ নিয়ে। তো বেশি দেরি করব না, চটপট বলে ফেলি যে কোন বইটার রিভিউ আজকে করতে চলেছি। রিভিউ বলবো না, কারণ এই বইটা নিয়ে কথা বলাটাই বেশ কঠিন কাজ এবং রিভিউ করা তো বেশ ধৃষ্টতার ব্যাপার। তো আমি বইটা নিয়ে একটু আলোচনাই করি সকলের সঙ্গে, সেই মনোভাব থেকেই আজকের এই ভিডিও। তো আর না দেরি না করে বলি, আজকের বইটা হচ্ছে এই যে এইটা, দস্তয়েভস্কি। বুঝতেই পারছেন কেন কঠিন বলছিলাম। দস্তয়েভস্কির এই অনুবাদটি অরুণ সোমের বিনতা থেকে। বইটি প্রকাশ করেছে প্রতিক্ষণ এবং বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। এই যে বইটা আরেকবার দেখাই সবাইকে। বইটি আমার পড়ার পর বেশ শক হয়ে গেছিলাম আর কি। এর আগে আমি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়েছি, তার দস্তয়েভস্কির অন্যান্য অনেক লেখাই পড়েছি, কিন্তু এইটা আমার আগে পড়া হয়নি। তো যখন এই বইটা দেখলাম, বিশেষ করে অরুণ সোমের অনুবাদে, তো আমার মনে হলো অবশ্যই বইটা সংগ্রহ করা উচিত এবং পড়া উচিত। এবং বইটা পড়ে সত্যিই বেশ শকড ছিলাম। এবং আমি বইটা শেষ করেছি হয়তো গত বেশ কয়েকদিন আগে এবং রিভিউ করছি আজকে, কারণ আমার পুরো বিষয়টাকে একটু গুছিয়ে নিয়ে বইটা সম্পর্কে ভাবনা চিন্তা, একবার পড়ার পরে বইটা সম্পর্কে আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে একটা ভাবনার স্তর থেকে যায় যে পড়ছে তার। তো সেই চিন্তার স্তরটাকে একটু সবার সাথে একটু আলোচনা করবো বলে ভাবলাম ভিডিওটা করেই ফেলা যাক। তো বইটা রুশ ভাষায় বইটার নাম ক্রোধ কায়া। 1876 সালে দস্তয়েভস্কি এই উপন্যাসটি লেখেন এবং এটার ইংরাজি অনুবাদ হয়েছে। ইংরাজি অনুবাদ তিনটে নাম জেনারেলি আমরা পাই, সেটা হচ্ছে দ্য মিক ওয়ান, দ্য জেন্টাল ক্রিচার আর দ্য জেন্টাল স্পিরিট। এই তিনটে নামেই অনুবাদ এবং বোধহয় একটা সিনেমাও হয়েছে এটা নিয়ে। তো বাংলায় এর অনুবাদ এর আগেও হয়েছে। হেমেন্দ্র কুমার রায় 1915 সালে ভারতী পত্রিকায় সুচরিতা নামে এই উপন্যাস বলবো না, ঠিক উপন্যাসিকাই বলা ভালো, উপন্যাসিকাটির অনুবাদ করেন। এবং বর্তমানে অরুণ সোম, এটা আমি যা দেখছি বইটার প্রথম প্রকাশ 2024 সালে। তো অরুণ সোম বর্তমানে বিনতা এই নামে এই উপন্যাসিকাটির অনুবাদ করেছেন, যার রুশ ভাষায় নাম ক্রোধ কায়া। পুরো বইটি আসলে যদি কিভাবে লেখা সেটা বলি, তার আগে বলি যে বইটি প্রসঙ্গে, বইটি কি নিয়ে সেটা সম্পর্কে একটু বলি। বইটি শুরু হচ্ছে, একটি মেয়ে মারা গেছেন, তাকে টেবিলে শোয়ানো আছে এবং সেই জায়গা থেকে তার হাজবেন্ড, তার স্বামী, সেই মেয়েটির সম্পর্কে এবং তাদের সম্পর্কে, রসায়ন সম্পর্কে চিন্তা করছেন। এই পুরো চিন্তার স্তরটাই হচ্ছে এই উপন্যাসটি। এবং একজন স্বামীর যার স্ত্রী সবেমাত্র মারা গেছেন, তার সেই মুহূর্তে কি উপলব্ধি, তিনি কি ভাবছেন, এই উপলব্ধিটাই এই গোটা উপন্যাসিকাটা শুরু থেকে শেষ পর্যন্ত। উপন্যাসিকাটি শুরু হচ্ছে মেয়েটি মারা গেছে এবং শেষ হচ্ছে মেয়েটি মারা গেছে এবং তাকে নিয়ে যাওয়া হবে এইরকম একটা পরিস্থিতিতে। তো উপন্যাসটি সম্পর্কে বলার আগে এখানটাতে এই বইয়ের একদম এই যে শুরুতে প্রাসঙ্গিক বলে যেটা লেখা আছে, সেখান থেকে বেশ কিছু জিনিস আমার মনে হয়েছে যে আপনাদের সবার সাথে একটু আলোচনা করলে, আমি গল্পটা বলতে গল্প যে খুব বিশেষ আছে, যে একটা ঘটনা প্রবাহ সেরকমটা নয়, বরং আমি বলবো সমগ্র উপন্যাসটি একটি চিন্তা প্রবাহ। এবার এই চিন্তা প্রবাহ ব্যাপারটা আসার আগে আমি একটু বলি যে এই উপন্যাসটা সম্পর্কে লেখক বলছেন যে 1869 সালে দস্তয়েভস্কির বয়স যখন 48 বছর, তিনি সেই সময় এমন একটি কাহিনীর কথা ভেবেছিলেন যেখানে নায়ক বিপত্নিক, নিঃসঙ্গ, ঈর্ষাপরায়ণ, খুঁতখুঁতে ও গোপন স্বভাবের, তবে বেশ ভদ্র মার্জিত। এবং এই প্রত্যেকটি শব্দ যেটা আমি বললাম, বিপত্নিক, নিঃসঙ্গ, ঈর্ষাপরায়ণ, এই প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা
আমরা বর্ণনা পাই যে যার চিন্তা থেকে এই উপন্যাসটি চলছে, গোটা উপন্যাসটি, সেই আলাদা আলাদা বর্ণনা পাই আমরা কিন্তু গোটা উপন্যাস জুড়ে। যে যিনি বলছেন অর্থাৎ যিনি স্বামী, তিনি কিভাবে নিজের চরিত্রকে অ্যানালাইসিস করছেন, কিভাবে তার স্ত্রীর চরিত্রকে অ্যানালাইসিস করছেন, এবং তার স্ত্রী কিভাবে মারা গেলেন আমি সেটা বলবো না অবশ্যই, কারণ আমি চাই না শুরুতেই সেটা এক্সপোজ করে দিতে। তো সেটা যারা পাঠক, যারা বইটি পড়বেন তাদের জন্য তোলা থাক। মেয়েটি কিভাবে মারা যাচ্ছে এবং মেয়েটি কেন এভাবে মারা যাচ্ছে, সেই সমস্ত চিন্তা ভাবনা স্তরের স্তরে এই কিন্তু এই প্রত্যেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং এই জায়গাটাতে একটা বিষয়, সেটা মানে যেখান থেকে দস্তয়েভস্কি এই উপন্যাসটি লিখবেন বলে ভেবেছেন, মানে এখানে আরেকটা বলার যে দস্তয়েভস্কির কি অভ্যাস ছিল, তিনি আপাত দৃষ্টিতে যে ঘটনাগুলি আমাদের চারিদিকে ঘটে সেরকম ঘটনা বেশ কিছু উনি যা কিছু দেখতেন সেগুলি উনি নোট বইতে টুকে রাখতেন, এবং সেগুলোকে উনি ওনার উপন্যাসের এক একটি পর্যায় হিসাবে তুলে ধরতেন। এরকম প্রচুর ঘটনাই আমরা নানান উপন্যাসে পাই। তো সেরকমই একটা ঘটনা, সেই ঘটনার ওনার মনে গভীর ছাপ ফেলেছিল, এবং সেখান থেকে এই উপন্যাসটি বলা ভালো পটভূমিকা তৈরি হয়েছে। তো সেই ঘটনাটা আমি একটু বলি। এখানটাতে যেটা লেখা আছে যে 1876 অক্টোবরে পেটেরবুর্গের সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছিল। খবরটি কি? গতকাল 30শে সেপ্টেম্বর 1876 সকাল 11টার কয়েক মিনিট বাদে মস্কো থেকে আগত মারিয়া বরিসোভা নামে এক দর্জি 20 নম্বর গালেরনায়া স্ট্রিটের 6 তলা উঁচু অবসিয়াননিকভ হাউসের চিলেকোঠার জানলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, আত্মহত্যার সময় বরিসোভার দুহাতে মেরি মাতার আইকন ধরা ছিল। এই ঘটনাটা লেখকের দিনলিপি পত্রিকার পরবর্তী সংখ্যায় এই যে আইকন হাত দিয়ে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা, এই ঘটনাটা লেখক দস্তয়েভস্কিকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, নাড়া দেয়, এবং সেখান থেকে ওনার মনে হয়েছে যে এই যে দুটো ঘটনা, যে একজন নায়ক এবং একজন নায়িকা যার এরকম একটি ব্যাপার, এই দুটোকে উনি মিলিয়ে একটি উপন্যাস যেটা তৈরি করেছে, সেই উপন্যাসটি এটি বিনতা। এবার বিনতা নামকরণ কেন সেটা বলতে গেলে বলবো যে হ্যাঁ, মানে মেয়েটি অবশ্যই জেন্টল ক্রিচার, যেটা ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায়, অবশ্যই সেরকমই একটি মানুষ, এবং তার সঙ্গে কি কি ঘটেছে তার বর্ণনাটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে দেখবো যে যিনি নায়ক, অর্থাৎ এই যে যার সম্পর্কে এই কথাগুলি বললাম, নিঃসঙ্গ, ঈর্ষাপরায়ণ, খুঁতখুঁতে, তার প্রতি একাধারে আমাদের চূড়ান্ত একটা ঘৃণা জন্মায়, আবার একাধারে ভীষণভাবে তার প্রতি করুণাও হয়। তো পুরো উপন্যাসটি লেখা হয়েছে স্ট্রিম অফ কনসাসনেস এই টেকনিকে। এবার স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনার অন্তঃস্রোত কি সে প্রসঙ্গে একটুখানি বলি, তাহলে আমি যে কথাগুলি বললাম এতক্ষণ ধরে সেটা বুঝতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস উইলিয়াম জেমসের প্রিন্সিপালস অফ সাইকোলজি অনুসারে স্ট্রিম অফ কনসাসনেস হলো আনব্রোকেন ফ্লো অফ পারসেপশনস, মেমোরিজ, থটস অ্যান্ড ফিলিংস। এই যে ব্যাপারটা আনব্রোকেন ফ্লো অফ পারসেপশনস, মেমোরিজ, থটস অ্যান্ড ফিলিংস, এই উপন্যাসটাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই এই যে ভদ্র মহিলা মারা গেছেন তার স্বামীর এই আনব্রোকেন থটস, ফিলিংস, পারসেপশনস এবং মেমোরিজ। অর্থাৎ ভদ্রলোক যখন স্ত্রী মারা গেছেন, টেবিলে শোয়ানো আছে, সেখানে বসে তিনি ভাবছেন যে তার স্ত্রীর সাথে তার পরিচয় কিভাবে হয়েছিল, কালক্রমে সেটি বিবাহের পর্যায়ে কিভাবে পৌঁছায়, বিবাহ পরবর্তী সময়ে তাদের সম্পর্কের সমীকরণ কেমন ছিল, সেই সম্পর্কে বৈবাহিক সম্পর্কের নানান জটিলতা এবং শেষ পর্যন্ত তার পরিণাম। এই পুরো বিষয়টাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা উপন্যাসে দেখতে পাই। এবং এক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দস্তয়েভস্কি এটা লিখেছেন বিভিন্ন জায়গায় যে তিনি এই উপন্যাসটি রচনার ক্ষেত্রে ভিক্টর হিউগোর মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কোনো একজনের জীবনের শেষ দিন এই বইটি থেকে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তো সামগ্রিকভাবে বলতে গেলে আমি যে শুরুতেই যেটা বললাম যে ভীষণভাবে উপন্যাসটি নাড়া দেয়, আরো যেটা বিষয়, এই যে নায়ক এবং নায়িকা, এদের বয়সের পার্থক্যটা কিন্তু গোটা উপন্যাসের একটা মূল উপজীব্য বিষয়, কারণ তাদের সম্পর্কের সমীকরণ এই বয়সের পার্থক্যের একটা বড় অংশ বলে, একটা বড় কারণ বলে আমার মনে হয়েছে। কারণ
লোকটি যে নায়ক, তার বয়স 40-এর কোঠায়, আবার যিনি নায়িকা অর্থাৎ যে মেয়েটি মারা গেলেন তার বয়স 16। অর্থাৎ একজন 40 বছর বয়স্ক পুরুষের সঙ্গে একজন 16 বছর বয়সী নারীর বোঝাপড়া, সম্পর্কের সমীকরণ এক অসাধারণ দক্ষতায় লেখক দেখিয়েছেন যে কি ঘটতে পারে এই ধরনের সম্পর্কে। এবার এই বিষয়ে আরো একটা ব্যাপার যেটা কাকতালীয় নাকি সত্যি তার জীবন থেকে উঠে এসছে, কারণ দস্তয়েভস্কির বয়স যখন 40, তখন তিনি যাকে বিয়ে করছেন তার বয়স প্রায় 16-র কাছাকাছি। মানে নিজের জীবনের প্রতিফলন এখানে ফুটে উঠছে কিনা এটা নাকি নিছকই কাকতালীয় ব্যাপার, সেটা আসলেই আলোচনা সাপেক্ষ ব্যাপার। এখন বাকিটা যারা পাঠক তারা অনুভব করবেন যে আসল ব্যাপারটা ঠিক কি। তো উপন্যাসটি আমি কতটাকে বিশ্লেষণ করতে পারছি আমি জানি না, কারণ আমার কাছে ভীষণ জটিল মনস্তাত্ত্বিক ব্যাপার মনে হয়েছে, এবং তার সাথে সাথে অবশ্যই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট দারুণভাবে উঠে এসছে। এবং লাস্টে গিয়ে আমি তো বলবো এমন ভাবে সাসপেন্স উনি তৈরি করেছেন যে ব্যাপারটাকে একটা থ্রিলারের পর্যায়ে নিয়ে চলে গেছেন, যে কি কি হতে পারে, এবার কি হবে, এরকম একটা পর্যায়ে নিয়ে উনি চলে গেছেন। তো পুরো কাহিনীটা অসাধারণ দক্ষতায় রচিত, খুব স্বাভাবিকভাবে দস্তয়েভস্কির লেখা যে জটিলতা, যে মনস্তাত্ত্বিক জটিলতা আমরা খুঁজে পাই, যে বিশ্লেষণ আমরা খুঁজে পাই, সেই সবকটাই এই উপন্যাসেও আমরা একইভাবে দেখতে পাই। আমার তো ভীষণই ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে যারা একটু অভিজ্ঞ পাঠক তাদের জন্য মানে ভীষণ একটি সুখাদ্য বলতে পারি, মানে মনস্তাত্ত্বিক সুখাদ্য এই উপন্যাসটি। এবং আমি তাদেরকে ভীষণভাবে রেকমেন্ড করব যে আপনারা একটিবার হলেও এই উপন্যাসটি একবার পড়ে দেখুন। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে, মনে হয় না, অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর এই বইটির ক্ষেত্রে বলতে গেলে দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই প্রথমে এই একটা ছবি 1931 সালে নভেলাটির জন্য আলেকজান্ডার সুরিকভের একটি অলঙ্করণ, এই ছবিটি, এবং একদম শেষে আরেকটি অলঙ্করণ আছে 1971 সালে মিখাইল রোস্টের একটি অলঙ্করণ আছে এই ছবিটি। এই দুটো ছবি শুরুতে এবং শেষে অসম্ভব সুন্দর তাৎপর্যপূর্ণ দুটো ছবি এমন সুন্দরভাবে বইটিতে দেওয়া হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো সব মিলিয়ে উপন্যাসিকাটির দুটি পার্ট, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, তো দুটি পার্টেই এই একই আমরা শুরু থেকে দেখতে পাই যে উনি ভাবতে বসেছেন এবং পর ভেবে আসছেন, এবং শেষে গিয়ে একটা অদ্ভুত সমাপতন হচ্ছে, সম্পর্কের সমাপতন, ঘটনার সমাপতন। তো সব মিলিয়ে শিহরিত হওয়ার মতো একটা উপন্যাসিকা, আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা বইটি পড়ুন এবং আমাকে জানান আপনাদের মতামত, এই বইটি পড়ে আপনাদের আর কেমন লেগেছে সে সম্পর্কে আমাকে একটু জানাবেন। আর আমার যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন। আপনারা যারা পাঠক আছেন, যারা বই ভালোবাসেন, তারা একে অপরের সাথে ভিডিওগুলি শেয়ার করবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে এবং আমি আরো উৎসাহিত হব এমন নানান উপন্যাস নিয়ে, নানান বই নিয়ে আপনাদের সাথে আরো বেশি বেশি করে আলোচনা করার। তো আজকের আর ভিডিও এর থেকে বেশি সুদীর্ঘ করব না, আজকের এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভালো ভালো বই পড়বেন, বইয়ে থাকুন, বই উপহার দিন এবং ভালো থাকুন। আজকে এই বইটি এখানে এইভাবেই শেষ করছি। নমস্কার।